আদরিণী গল্পে আমরা আগে যেটা পড়েছি সেটা হচ্ছে মোক্তার মশাই তিনি তার জীবনের শেষ যে মামলাটা সেটা সাফল্যের সঙ্গে লড়ে জজ সাহেবের প্রশংসা কুড়িয়ে তারপর তার মোক্তারি জীবন শেষ করলেন। সেদিনের পর থেকে তিনি আর কাছারি যান নাই। ব্যবসায় ছাড়িয়া কায়ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়াছিলেন তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদে সংকুলান হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল, কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। তো এরকম অবস্থায় একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয়ে চিন্তা করিতেছেন। এমন সময় মাহ আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেক দিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেল, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলে বিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেল। এরূপ উক্তির পর আর কথা চলে না। হাতিটাকে দেখিয়া, কখন হাতিটাকে দেখলেন? মাহুত স্নান করাতে নিয়ে যাচ্ছে, এই সময় হাতিটাকে উনি দেখতে পেলেন। হাতিটাকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায় তাহা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। কি বিজ্ঞাপন দিলেন? বস্তি ভাড়ার বিজ্ঞাপন লিখলেন। বিজ্ঞাপনে বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাউতের খোরাকি 8 আনা। একুনে 4.5 টাকা, মানে 4 টাকা 8 আনা ধার্য হইয়াছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। তারপরে শেষে নিজের নামটা লিখেছেন শ্রী জয়রাম মুখোপাধ্যায় মোক্তার, ঠিকানা লিখেছেন চৌধুরীপাড়া। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রটি হঠাৎ পীড়িত হইয়া পড়িল। পুত্র মানে কি? নাতি। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধপত্যাদির খরচ প্রতিদিন 5-7 টাকার কমে নির্বাহ হয় না। মাসখানেক পরে বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করিল। এদিকে আবার সমস্যা কি? বড় বধূ মেজবধূ উভয়েই অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরেই আরও 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। মানে কি? দুজনের বাচ্চা হবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। শুধু খাওয়া দাওয়া তো নয়, সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে, ফলে খরচা বাড়বে। এদিকে জ্যেষ্ঠ পৌত্রী কল্যাণী 12 বর্ষে পদার্পণ করিয়াছে। পৌত্রী মানে কি? নাতনি। 12 বছর বয়স হয়ে গেছে। তখনকার দিনে নিয়ম ছিল 10 বছর বয়স থেকে শুরু করে মেয়েদের বিয়ে দেয়া, মানে 12 বছর মানে বিয়ের ভালো রকম বয়স হয়ে গেছে, এটা ধরে নেওয়া হতো। এদিকে জ্যেষ্ঠ পৌত্রী কল্যাণী 12 বর্ষে পদার্পণ করিয়াছে। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর-বর মনের মতন হয় না। যদি বা ঘর-বর মনের মতন হইল, তবে তাদের খাই শুনিয়া চক্ষু স্থির হইয়া যায়। খাই মানে চাহিদা, আর চাহিদা মানে
পণ যৌতুক এত বেশি চায় যে অবাক হয়ে যেতে হয়, এগোনো যায় না। তো এই তো সমস্যা। এখানে কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। মানে মুখোপাধ্যায়ের যিনি বড় ছেলে, তার এইসব ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নেই। বিটির বাপ হয়েছে, ব্যাস। এবারে মেয়ের খাওয়া দাওয়া, মেয়ের বিয়ে দেয়া, মেয়ের ভবিষ্যৎ চিন্তা, এসবের ও ধারে না। সে কি করে? সে নেশা ভান করিয়া, তাস পাশা খেলিয়া, কলুট বাজাইয়া বেড়াইতেছে। যত দায় এই 60 বৎসরের বুড়ারি ঘাড়ে। যাই হোক, অবশেষে এক স্থানে বিবাহের স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলএ পড়িতেছে। আমাদের যেমন বিয়ে, তখনকার দিনে ছিল এলএ। খুব সম্ভবত এটা বোধহয় লোয়ার আর্টস বা এই ধরনের কিছু হবে। এফএ মানে ফার্স্ট আর্টস, এলএ এরকম ছিল তখনকার দিনের ডিগ্রিগুলো। তো পাত্রটি তো পড়াশোনা করছে কলেজে, খাইবার পরিবার সংস্থানও আছে, খাওয়া করায় কোনো সমস্যা নেই। তাহারা 2000 টাকা চাহে। পণ কত চায়? 2000। মানে তখনকার দিনে একটা হাতির দামের চেয়েও বেশি। আর নিজেদের খরচ 500, যেটাকে ঘর খরচা বলা হয়। তাহলে 2500 টাকা হইলেই বিবাহটি হয়। এই 2500 টাকা মানে আজকের দিনে বিচার করলে হবে না, তখনকার দিনের সাপেক্ষে বিচার করলে এটা কিন্তু অনেকটা টাকা। এদিকে মুখুজ্জে মশাইয়ের অবস্থা কি আমরা আগেই জেনেছিলাম। সুদে সংসার চলছে না, আসলে হাত দিতে হচ্ছে। আর তার সঙ্গে কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে। যে শেয়ার কিনে রেখেছিলে সেগুলো বিক্রি করে দিতে হচ্ছে আস্তে আস্তে। কাজেই তাহা হইতে 2500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নয়, এই বড় নাতনিদের বিয়ে দিলেই তো ঝামেলা মিটছে না, আরও নাতিনীরা রহিয়াছে। তাহাদের বেলায় কি উপায় হইবে সেটাও তো মুখুজ্জে মশাইকেই চিন্তা করতে হবে, কারণ দুটো ছেলেই তো মানুষ। এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। দুটো ছেলে অমানুষ, 3 নম্বর ছেলেটাকে কলকাতায় পাঠানো হয়েছে পড়াশোনা করার জন্যে। যদি সে মানুষ হয় হয়তো সংসারের হালটা ধরবে। তো একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি গিয়ে পরীক্ষা দিয়েছিল, সেও ফেল করিয়াছে। মানে মুখুজ্জে মশাইয়ের শেষ আশাটাও নষ্ট হয়ে গেল। ছেলে শুধু বাপের অন্ন ধ্বংস করেছে, পড়াশোনা করেনি, বিয়ে ফেল। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্জে মহাশয় আতিথিকে বিক্রি করে ফেলুক, করে নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। মুখুজ্জে মশাই বুঝতে পারছেন যে এরা যে কথাটা বলছে এটা কিন্তু একেবারে অযৌক্তিক কথাবার্তা নয়, বাস্তব স্থিতি এটাই। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। ক্লাস হচ্ছে।